ড্রামার শুরুতেই আমাদের তংকে দেখানো হয় সে সিল্কেবের গুহার দিকে ম্যাডাম ইংয়ের সাথে দেখা করতে যাচ্ছিল এবং সে সেই বিষের কোটোটা হাতে নিয়ে মনে মনে বলে, যদি আমি ইয়াং মাস্টার ফুগুইকে বাঁচাতে চাই তবে এটাই একমাত্র উপায়। এবং এটা বলার সাথে সাথে তং সেই বিষের কোটোটা থেকে অর্ধেক বিষ খেয়ে নেয় এবং তং ভিতরে চলে যায়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় সে একটি টেবিলের পাশে মাথা হেঁট করে বসেছিল এবং সে মনে মনে বলছিল, এটা কি অদ্ভুত, আমি এখানে কেন ঘুমিয়ে পড়লাম, কেন আমি আজ এত ক্লান্ত বোধ করছি। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের তংকে ম্যাডাম ইং এর সঙ্গে সিল্ক কেপের ভিতরে দেখানো হয় এবং ম্যাডাম ইং এখানে তংকে বলছিল, তুমি কি সত্যি তাকে বিষ দিয়েছ নাকি? এবং তখনই তং বলে, আপনাদের দেওয়া 7 অনুশোচনার বিষ ইতিমধ্যে ইয়াংকোয়ান ফুগুইয়ের উপর ব্যবহার করা হয়েছে। এবং তখনই ম্যাডাম ইং বলে, সৈনিক তোমার সাথে ভালো ব্যবহার করেছিল কিন্তু তুমি তাকে বিষ খাইয়ে দিলে। তোমার মনের গভীরে তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করছো, তাই না? এবং তখনই তং বলে, না আমার মালকিন, সে একজন সৈনিক আর আমি একজন ডেমন, এটাই আমার ঘর। এবং তখনই ম্যাডাম ইং বলে, তুমি কি আমার কাছে মিথ্যা বলছো না? এবং তখনই তং একটু ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বলে, আপনার নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়িয়ে আছে, আমি আপনাকে ঠকানোর দুঃসাহস করব না। এবং তখনই ম্যাডাম ইং বলে, তুমি অনেক বুদ্ধিমান, এইবারের মতো আমি তোমাকে বিশ্বাস করছি। এবং তখনই তং বলে, তাহলে আমার মালকিন, আমার ছোট ভাই কোথায়, আপনি কি তাকে মুক্তি দেবেন? এবং তখনই ম্যাডাম ইং বলে, তার দুটো পা আবার জুড়ে দেওয়া হয়েছে এবং এখন সে সুস্থ ও নিরাপদ আছে। তখনই তং বলে, ধন্যবাদ মালকিন, আমার আরও একটি অনুরোধ আছে আপনার কাছে। এবং তখনই ম্যাডাম ইং বলে, হ্যাঁ বলো। তখনই তং বলে, মালকিন, আমিও এই বিষে আক্রান্ত হয়েছি, আমি আপনাকে অনুরোধ করছি আমাকে এই বিষের অ্যান্টিডোট দিন। এবং তখনই ম্যাডাম ইং একটু রেগে যান আর বলেন, কেন, তুমি কিভাবে বিষাক্ত হলে? এবং তখনই তং বলে, সৈনিকটি খুব সতর্ক ছিল, প্রতিবার যখন আমি তাকে বিষ দিতাম আমাকে আগে নিচে তা চেখে দেখতে হতো। এবং তখনই ম্যাডাম ইং বলে, তুমি সত্যিই বিষাক্ত হয়েছো? সে তো তোমাকে বিষ পর্যন্ত পরীক্ষা করতে দেয়, মানুষ সত্যিই খুব ভণ্ড হয়। এবং তখনই ম্যাডাম ইং তার জাদু দিয়ে সেই বিষের অ্যান্টিডোটটি নিয়ে আসে এবং তং তো তাড়াহুড়ো করে ম্যাডাম ইং এর কাছ থেকে সেই অ্যান্টিডোটটি নিতে যায় আর বলে, ধন্যবাদ মালকিন। এবং তখনই ম্যাডাম ইং বলে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? যখন আমরা নিশ্চিত হব যে সৈনিকটি বিষক্রিয়া আক্রান্ত হয়েছে তখন আমি তোমাকে বিষের অ্যান্টিডোট দেব। এবং এই কথা শুনে তং তো প্রচণ্ড খুশি হয় আর ম্যাডাম ইংকে বলে, ধন্যবাদ মালকিন। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় সে এখানে একা খুব শান্তভাবে তরোয়ালটি নিয়ে বসেছিল এবং সে মনে মনে বলছিল, আমি পুরো এলাকায় খুঁজেছি কিন্তু তংয়ের কোনো চিহ্ন পাইনি। আর আজ সকাল থেকে আমার নিঃশ্বাস এবং রক্তের অস্বস্তি বোধ করছি, আমার অভ্যন্তরীণ শক্তি ফুরিয়ে আসছে, আমার ভয় হচ্ছে আমি হয়তো সম্পূর্ণ ক্লান্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এবং তখনই ফুগুইয়ের ঘরে লেডি ফেং ইউন আসেন এবং তিনি চিল্লোতে চিল্লোতে বলেন, তুমি কোথায় পিচ্চি মাকড়সা, বেরিয়ে এসো বলছি। এবং তখনই লেডি ফেং ইউন ফুগুইকে জিজ্ঞাসা করেন যে, তুমি কি জানো এই পিচ্চি মাকড়সাটা আসলে একজন গুপ্তচর ছিল যাকে সিল্কেপ গুহা থেকে পাঠানো হয়েছিল? কেন তোমার অভ্যন্তরীণ শক্তি এভাবে হারিয়ে গেল? নিশ্চয় কেউ তোমাকে বিষ খাইয়েছে, সাধারণ কোনো বিষ তোমার উপর কাজ করতে পারে না, এটি নিশ্চয় কোনো জাদুকরি বিষ। এত নিষ্ঠুর কাজ কে করতে পারে? এটা ওই নিশ্চয় পিচ্চি মাকড়সা, তাই না? কোথায় সে? ওই পিচ্চি মাকড়সা, নিজেকে লুকিয়ে রেখেছো কেন? বেরিয়ে এসো বলছি। এবং তখনই ফুগুই বলে, চিৎকার করা বন্ধ করো, তং ইতিমধ্যেই চলে গেছে। এবং তখনই ইউন বলে, তং, তুমি এমনকি তাকে একটা নামও দিয়েছো, আমার বড় ভাই আপনি এবং সে। এবং তখনই ফুগুই বলে, আমি বলেছি যে সে চলে গেছে, বারবার জিজ্ঞাসা করো না,
এবং তখনই ইউন বলে, আমি হয়তো ভেবেছিলাম আপনি কিছুই জানেন না, অন্ধকারে আছেন, কিন্তু আপনি এখন দেখছি শুরু থেকে সব কিছুই জানতেন। আমি এই সব কিছুই মালিককে বলে দেব। এবং তখনই ফুগুই বলে, না, আমার শরীরের বিষ আমি নিয়ন্ত্রণ করতে পারবো। এবং তখনই ইউন বলেন, তাহলে কেন আপনি আমাকে মালিকের কাছে বলতে বাধা দিচ্ছেন? সে আপনার এত ক্ষতি করেছে আর আপনি এখনো তাকে রক্ষা করতে চাইছেন। এবং তখনই ফুগুই বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিজেই এটা সামলে নেব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সিল কেভের ভিতরে ম্যাডাম ইংকে দেবদাসের মতো কান্না করতে দেখা যায়। সে একটি ড্রিঙ্কসের বোতল নিয়ে বলছিল, নির্বোধ, আজ তোমার মৃত্যু বার্ষিকী। একসময় তুমি সহস্র তন্ত্র গুহা প্রতিষ্ঠিত করেছিলে। এর লক্ষ্য ছিল দানবদের জগতে প্রথম তথ্য সংগ্রহকারী নেটওয়ার্ক হওয়া। এখানে ম্যাডাম ইং তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে এই কথাগুলো বলছিল এবং এখানে একটা মুকুটও দেখানো হয়, কিন্তু এই কথাগুলো ম্যাডাম ইং কাকে উদ্দেশ্য করে বলছিল সেটা কিন্তু আমাদের বলা হয়নি। এবং কান্না করতে করতে কে বিব্রত করা। এবং তখনই কোয়ান বলে, তুমি কি জানো আমি তোমাকে কেন দেহরক্ষী হিসেবে বেছে নিয়েছিলাম? তুমি তো সাধারণ এক চাকরের ছেলে মাত্র। এবং তখনই ওই সৈনিকটি বলে, হ্যাঁ মাস্টার, আমি জানি, কারণ আপনি বলেছিলেন যে আমার একজোড়া চোখ আছে যা আপনার মতোই আপোষহীন। এবং তখনই কোয়ান বলে ওঠে, তাই আমি কখনো হার মানি না। আমি বিশৃঙ্খলার এক যুগে জন্মেছি। আমি ছুরি চালাতে চেয়েছিলাম, মাংস কাটার বোর্ড হতে চাইনি। এমনকি যখন পশ্চিম অঞ্চলে পৌঁছালাম তখন আমি এমনই ভাবতাম আমি ইয়াংকোয়ানের নাম মর্যাদা হারিয়েছি, কিন্তু আমার তরোয়ালটি এখনো আমার কাছেই আছে। বিপদ থেকে বেরিয়ে আসতে আমি এখনো লড়াই করতে পারি। যখন আমার শিষ্যরা অবাধ্য হতো আমি তাদের একজনকে হত্যা করে উদাহরণ তৈরি করতাম। পশ্চিম অঞ্চলে অসুরদের অত্যাচার চলতো। আমি যে কোনো মানুষের চেয়ে বেশি কঠোর এবং নির্দয় ছিলাম। আমি হাল ছাড়তে অস্বীকার করেছিলাম, কিন্তু তাতে ফলাফল কি হলো? এবং সৈনিকটি তো কোয়ানের এই ভঙ্গি এবং রাগের উদ্রাস থেকে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এবং সেই সৈনিকটি তখনই বলে, তারা ষড়যন্ত্র করেছিল যাতে আপনি সেই দানবীয় ফাঁদে পা দেন। আপনি প্রায় মরেই গিয়েছিলেন, আমি আপনাকে আমার পিঠে করে ফিরিয়ে এনেছি। আমিও প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। এবং তখনই কোয়ান বলে, আমিও প্রায় মরেই গিয়েছিলাম। ইয়াংকোয়ান পরিবারের প্রধানের সেই ধ্বংসপ্রাপ্ত বাড়িতে কেবল তারা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এবার আমি তোমাদের এখানে বিষয়টা কিছু একটু বুঝিয়ে বলি। বিষ এবং বিশ্বাসঘাতকতা। গল্প শুরু হয় তং এবং ইংয়ের মধ্যে একটি চুক্তি দিয়ে। তং তার ছোট ভাইকে বাঁচানোর বিনিময়ে মালিক ফুগুইকে একটি শক্তিশালী মারণ বিষ খাইয়ে দেয়, কিন্তু ফুগুই এতটাই সতর্ক ছিলেন যে তংকে বিষ খাওয়ানোর আগে বারবার সেটি নিজে চেখে দেখতে বাধ্য করতেন, ফলে তং নিজেও এখন বিষাক্রান্ত। ফুগুই বুঝতে পারেন যে তাকে বিষ দেওয়া হয়েছে এবং তার শক্তি ফুরিয়ে আসছে। এবং ইউন যখন তংকে খুঁজে বের করে শাস্তি দিতে চায় তখন ফুগুই তাকে বাধা দেন। তিনি আগে থেকেই জানতেন তং একজন গুপ্তচর, তবুও তিনি তাকে রক্ষা করতে চান, কারণ তিনি তাকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে কিং তং নাম দিয়েছিলেন। ওদিকে আবার ম্যাডাম ইং প্রকাশ করেন যে সে কেন ইয়াংকোয়ান পরিবারের উপর এত প্রতিশোধ নিতে চান। অতীতে এই পরিবার তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তার প্রিয় একজনকে মরতে বাধ্য করেছিল। ইং চাই ইয়াংকোয়ান হংয়ে ঠিক একই রকম তার নিজের আপনজনকে হারানোর বেদনা দিতে। এবং আমরা এটাও জানতে পারি কোয়ানের অতীত। তিনি একসময় অত্যন্ত শক্তিশালী ও কঠোর তলোয়ারবাজ ছিলেন। তার নিজের শিষ্যরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আজ তিনি রিক্ত,
নৃশংস এবং প্রায় মৃত্যুশয্যায়, যেখানে কেবল তার একজন বিশ্বস্ত সাধারণ সৈনিক তাকে সেবা করে যাচ্ছে। এবং তখনই আমাদের কোয়ানের একটি অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কোয়ান প্রচণ্ড পরিমাণে আহত হয়ে কাতরাচ্ছিল আর ঘরের পাশে থেকে কিছু লোকেরা বলা কওয়া করছিল, এই লোকটা আর টিকতে পারল না, সে তো পাগল, সে নিজের ছেলেকে পর্যন্ত ত্যাগ করেছে, বিধাতা তাকে অবশ্যই শাস্তি দেবেন। এবং এই কথা শুনে কোয়ান তো প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তার হাতের কাছে থাকা কিছু একটা ছুঁড়ে ওই দেয়ালে মারে এবং কোয়ান বলে, তোমরা চলে যাও বলছি, আমি মরতে পারি না, আমি ইয়াং কোয়ান জিংটিং, দেবতা ও মানুষের পরিত্যক্ত এই জায়গায় আমি কখনোই মরতে চাই না। এবং তখনই জানলার দিক থেকে একটি রহস্যময়ী আওয়াজ ভেসে আসে এবং সে তো প্রচণ্ড পরিমাণে হাসতে হাসতে বলতে থাকে, তোমার মতো নিষ্ঠুর লোক যখন নরকে যাবে তখন যমরাজও তোমাকে দেখে ভয় পাবে। এবং এই কথাটা শুনে কোয়ান একটু চমকে ওঠে এবং সে জিজ্ঞাসা করে এবং সে জোরে জোরে বলে, কে ওখানে? তুই কোন দানব? আমার সামনে আয়, তোকে আজকে এখানেই মেরে ফেলবো। এবং তখনই আড়ালে থেকে সেই ফক্স ডেমনটি বেরিয়ে আসে এবং সে বলে, ইয়াংকোয়ান জিংটিং, তোমার প্রতিভা খুবই সাধারণ, ইয়াংকোয়ান হংয়ের সাথে তুমি নিজের তুলনা করো কিভাবে? এবং এই কথাটা শুনে কোয়ান্তা এখানে এতটা পরিমাণে রেগে যায়, সে তো পাগলের মতো আচরণ করছিল এবং সে বলে, প্রতিভা? প্রতিভাই কি সব? আমার কাছে এমন ড্রাগনের শক্তি। এবং এই কথা বলার সাথে সাথেই ফক্স ডেমনটি সে তার ড্রাগনের আকৃতি ধারণ করে দেখায় এবং এটা দেখে তো কোয়ান প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং সিন আবারও বর্তমানে আসে এবং কোয়ান বলে, সেই দিন সে আমাকে শক্তিই দেয়নি, বরং বলেছিল যে ড্রাগনের শক্তি পেতে হলে 3টি জিনিস লাগে, ড্রাগনের একটি আঁশ, ড্রাগনের মেরুদণ্ড এবং ড্রাগনের আমৃত। এবং তখনই ওই সৈনিকটি বলে ওঠে, এই কারণেই কি আপনি পশ্চিম অঞ্চলে ড্রাগন বংশ ধ্বংস করেছিলেন মাস্টার? আপনি শেষ পর্যন্ত কি পেলেন? এবং তখনই কোয়ান একটু ভয়ানক দৃষ্টিতে বলে, ড্রাগনরা আগেই শেষ হয়ে গিয়েছিল, যাদের মধ্যে আসল ড্রাগন শক্তি ছিল তারা বিরল। বহু বছরের খোঁজাখুঁজির পর আমি শুধু একটি বিরতির আঁশ পেয়েছি, যা আমি আমার হাতের সাথে জুড়ে নিয়েছি। এবং তখনই কোয়ান তার হাতের মাস্কটি খোলে এবং সে তার হাতটি দেখায় এবং হাতটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সৈনিকটি ওই হাত দেখে পর্যন্ত কেঁপে উঠছিল। এবং তখনই সৈনিকটি বলে, অভিনন্দন প্রধান, আপনি খুব সহজে এটা পেয়ে গেলেন। এবং তখনই কোয়ান বলে ওঠে, আমি ভেবেছিলাম এটা নিশ্চিত বিজয়, কিন্তু বাকি দুটো জিনিসের জন্য অনেক বছর খুঁজেছি। অবশেষে খবর পেলাম যে ইয়াংকন পরিবারের পূর্বপুরুষরা একসময় একটি আসল ড্রাগনকে মেরে তার মেরুদণ্ড দিয়ে একটি তরোয়াল বানিয়েছিলেন, কিন্তু সেই তরোয়াল ছিল খুবই হিংস্র, তাই সেটা তরোয়ালের সমাধিতে অর্থাৎ শর্ট টম্বে সিল করে রাখা হয়েছে। এবং এই কথাগুলো বলার সময় কোয়ান তো এতটা পরিমাণে হিংস্র হয়ে কথা বলছিল যে সৈনিকটি তো তার কাছে দাঁড়ানোর কোনো শক্তিই পাচ্ছিল না, সে থরথর করে ধরতে গেলে কাঁপছিল। এবং তখনই সৈনিকটি বলে, এই কারণেই কি আপনি ব্লু স্কাই কনভেনশনের প্রতিযোগিতায় সুযোগে ইয়াং কোয়ানের কাছে ফিরে এসেছিলেন? এবং তখনই কোয়ান বলে, আমার পরিকল্পনা নিখুঁত ছিল, জিতলে আমি তরোয়ালের সমাধিটি দখল করে নিতাম, হারলেও সেটা আমার কাছেই থাকতো। কিন্তু ওই সৈনিক অর্থাৎ ফুগুই আমার সব শক্তি নষ্ট করে দিল। ইয়াংকোয়ান হং ই এবং ইয়াংকোয়ান ফুগুই, তোমাদের সবাইকে একে একে মরতে হবে, আর আমি কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেব। এবং এই হিংস্র দৃশ্যের সাথে সাথে এই সিনটা শেষ হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে কোল্ড পুলের ভিতরে দেখানো হয়। উনি আবার ফুগুই তার বাবার কথা মনে করে। তিনি বলেছিলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে পবিত্র পাথরের ভবিষ্যদ্বাণী সফল হবে? এবং আবারও তংয়ের কথা মনে করে। তং বলেছিল, গতকাল আপনাকে জন্মদিনের উপহার দিতে ভুলে গিয়েছিলাম, এই ছোট্ট ডেইজি ফুলটি আপনার জন্য। আবারও সম্রাট সইয়ের কথা মনে করেন।
এবং তিনি বলেছিলেন ইয়াংকোয়ান এলাকা আর এই পালকেই তোমার পুরো জগৎ। এবং তং বলেছিল আপনি আসলেই কি চান তা কেউ জানে না। আপনি বাইরের দৃশ্য দেখতে চান, এই পালকির থেকে বের হতে চান। আপনি থাকবো, আমি আপনার জন্যই বাঁচব আর আপনার ছোট মাকড়সা হয়েই মরব। এবং সম্রাট সই বলেছিলেন কারণ তুমি দুর্বল, তোমার অনেক মায়া আর মমতা আছে। একজন সৈনিকের হৃদয়ে এসব আবেগ থাকা উচিত নয়। এই মানসিক দুর্বলই তোমাকে হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক তরোয়াল চালাতে বাধা দিচ্ছে। এবং এই কথাগুলো মনে করার সাথে সাথে ফুগুই নিজেকে আরো বেশি করে হিল করছে। ফুগুই তখনই মনে মনে বলে এই 7 অনুশোচনার বিষ সত্যিই খুব ভয়ানক। এটা একা শরীর থেকে বের করা খুবই কঠিন। মনের ভেতরে জমে থাকা ধুলোবালি আমাদের আসল সত্য দেখতে বাধা দেয়। এবং ফুগুই আবারও তঙের একটি কথা মনে পড়ে এবং সে বলেছিল ইয়াং মাস্টার ফুগুই, আমি নিচু স্তরের সাধারণ একজন মাকড়সা দানব, কিন্তু আমারও এমন কিছু মানুষ আছে যাদের আমি ভালোবাসি। দয়া করে আমার ভাইকে বাঁচাতে সাহায্য করবেন, আমি আপনার কাছে মিনতি করছি। এবং ফুগুই তখনও আবার মনে মনে বলে সত্য কখনো লুকোনো যায় না। কিংটং নিশ্চয়ই ম্যাডাম ইয়ং এর কাছে চাপে পড়ে আমাকে বিষ খাইয়েছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সিল্ক কেবের গোয়ার ভিতরে টং এবং ম্যাডাম ইংকে একসঙ্গে কথা বলতে শোনা যায়। এখানে ম্যাডাম ইং বলছিল তুমি তোমার কাজ ভালোভাবেই করেছো দেখছি, সৈনিকটি সত্যিই বিষাক্রান্ত। এবং টং তখনই বলে এটা আপনার চমৎকার পরিকল্পনার কারণেই সম্ভব হয়েছে। এবং তখনই ম্যাডাম ইং বলে তোমার চোখ কেন লাল, তার জন্য কি তোমার মনে কষ্ট হচ্ছে নাকি? এবং তখনই টং বলে না মালকিন, আসলেই কিন্তু সত্যিই টংয়ের ফুগুইয়ের জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছিল। এবং তখনই ম্যাডাম ইং বলে বন্ধুত্ব আর অনুগত্যের মূল্য দেওয়া ভুল নয়, কিন্তু তুমি ভুল জায়গায় মন দিয়ে ফেলেছ। ওই সৈনিক রক্ত পিপাসু তরোয়ালের মতো, তার প্রতি মায়া দেখানো একদমই বিপজ্জনক। এবং এই কথা শুনে টং তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় আর বলে যেহেতু আমি মাকড়সা নম্বর 12/5 কাজ শেষ করেছি, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী বিষের অ্যান্টিডোটটি কোথায়? এবং এই কথা শুনে তো ম্যাডাম ইং প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং বলে এই বিষের প্রতিশোধক পৃথিবীতে একটি আছে, মনে রেখো। তোমার দানবীয় শক্তি ব্যবহার করে দ্রুত এটি গ্রহণ করো। এবং তখনই টং বলে ধন্যবাদ মালকিন, আপনার এই দয়া আমি কখনোই ভুলব না। আমার ছোট ভাইটি কোথায়? আমি বলেছি তাকে ছেড়ে দেব তো দেবই, কিন্তু কখন এবং কিভাবে সেটা আমি ঠিক করব। এবং টং তখনই বলে আপনি যদি আমার ভাইকে ফিরিয়ে দেন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সেবা করব। এবং তখনই ম্যাডাম ইয়ং বলে তোমার অনেক ক্ষমতা, তুমি এমনকি ওই সৈনিককেও নিয়ন্ত্রণ করতে পারো, তোমার কথায় আমি বিশ্বাস করি কিভাবে? এবং টং তখনই বলে আমি চিরকাল আপনার অনুগত থাকার শপথ করছি। এবং তখনই ম্যাডাম ইয়ং তো টংয়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং টংয়ের গলা চেপে ধরে আর বলে ঠিক আছে, তাহলে তুমি চিরকাল এই গুহায় আমার পাশেই থাকবে। এবং এই কথা বলে ম্যাডাম ইং টংকে ওখানেই ছুঁড়ে ফেলে দেয় আর বলে একে 12/5 নম্বর কয়েদির কাছে নিয়ে যাও। সৈনিক ফুগুই, তোমার সময় ঘনিয়ে এসেছে। এবং এই কথাটা বলেই টংকে ওখানে ফেলে রেখে চলে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় সে আবারও একটি মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে পালকির সামনে আসে এবং সে সৈনিকদের বলে চলো বাউই পাহাড়ে যাই। এবং তখনই পালকি রক্ষক সোয়াং বলে ইয়াং মাস্টার ফুগুই, এই মিশনের ব্যাপারে আমরা জানতাম না, আমাদের প্রধানকে কি আগে জানানো উচিত নয়? এবং তখনই ফুগুই বলে বলেছি তো, বাউই পাহাড়ে চলো। আসলে ফুগুই এই মিশনটাতে হয়তো মনে। তারপরে টং বলে তুমি কি আমার সাথে এখন থেকে চলে যেতে প্রস্তুত? তখনই টংয়ের ভাই বলে এখান থেকে চলে যাব, কিন্তু কিভাবে? এবং তখনই টং বলে
আমি মানুষের রূপ ধারণ করতে পারি। একজন মানুষ তার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমার জন্য উইড স্পার্ল তৈরি করে দিয়েছিল, যা তাকে দানবীয় শক্তি দেয়। এখন আমি তোমাকে সেই শক্তির অর্ধেকটা দিয়ে দেব। এবং এটা বলার সাথে সাথে টং তার ভাইয়ের উপরে ওই উইড পিরিয়ড স্পার্লটা ব্যবহার করে, এবং এটা দেখে তো ওর ভাই প্রচণ্ড পরিমাণে অবাকও হয় এবং মনে মনে অনেক খুশিও হয়। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ম্যাডাম ইংকে দেখানো হয়। তখনই একটি সৈনিক এসে বলে, আমার মালকিন নম্বর 12580 এবং তার ভাই পালিয়ে গেছে। এবং এটা শুনে ম্যাডাম ইং তো প্রচণ্ড পরিমাণে চমকে ওঠে আর বলে, কি পালিয়ে গেছে ওই বিশ্বাসঘাতক? এবং তখনই সৈনিকটি আবারও বলে, মালকিন আরও একটি খবর আছে। সেই সৈনিক অর্থাৎ ফুগুই এখন বায়ু পাহাড়ের দিকে এগিয়ে আসছে। এবং তখনই ম্যাডাম ইং বলে, সে কোথায় যাচ্ছে? এবং তখনই সৈনিকটি বলে, মনে হচ্ছে সে সরাসরি আমাদের সিল্ক কেভ গুহার দিকেই আসছে, তবে তার অবস্থা খুবই খারাপ। সে গভীরভাবে বিষাক্রান্ত এবং আর কোনো বড় হুমকিও নয়। আমাদেরকে পালিয়ে যাওয়া নম্বর 12580কে ধরার জন্য লোক পাঠানো উচিত। এবং তখনই ম্যাডাম ইং বলে, ওই সৈনিকের প্রতি আমার যে তীব্র ঘৃণা তার তুলনায় 12580 কিছুই না। ওকে নিয়ে আমি আমার মাথা ঘামাচ্ছি না। আমাদের গুহার সব দক্ষ যোদ্ধাদের জড়ো করো, চলো আজ ওই সৈনিককে শেষ করে দেব। এবং তখনই সৈনিকটি বলে, ঠিক আছে ম্যাডাম। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার ফুগুইকে দেখানো হয়। সে তার পালকি থেকে নিচে নেমে পড়েছিল এবং তার সঙ্গীদের নিয়ে সামনে এগিয়ে আসছিল, অর্থাৎ সিল্ক কেভ গুহার দিকে। এবং তখনই ফুগুইয়ের পালকি রক্ষক সোয়াং বলেন, বাউই পাহাড় আমাদের সামনে। এবং তখনই ফুগুই বলে, আপনারা কেন এসেছেন আমার পিছু পিছু? সবাই পিছিয়ে যান। এবং তখনই সৈনিকগুলো ওখান থেকে সরে যায় এবং ফুগুই তো সামনের দিকে এগোতে থাকে। এবং ঠিক সেই সময়ে আমরা দেখতে পাই ম্যাডাম এক রহস্যময়ী হাসি দিতে দিতে নিচে নেমে আসেন এবং তিনি বলেন, সত্যি কি অদ্ভুত এক সৈনিক! বিষে আক্রান্ত হওয়ার পরেও তুমি এখনো এত অহংকারী। নম্বর 12580 কোথায়? আমার তাকে কিছু জিজ্ঞাসা করার আছে। এবং আবারও ম্যাডাম ইং ঘুরতে ঘুরতে হাসতে হাসতে বলে, এটা সত্যি যে এই পৃথিবীতে মানুষ বা দানব কেউই ভালোবাসা শব্দটি মায়া থেকে পালাতে পারে না। তুমি কি তাকেই খুঁজছ নাকি? সে হৃদয়হীন আর অভিশপ্ত বিশ্বাসঘাতকটি তার ভাইকে নিয়ে পালিয়ে গেছে। এবং তখনই ফুগুই বলে, তুমি আসলে কি বলতে চাইছো? যে সে এবং তার ভাই পালাতে সফল হয়েছে? এবং তখনই ম্যাডাম ইং বলে, হ্যাঁ সৈনিক, বিশ্বাসঘাতকতা সইতে কি খুব কষ্ট হচ্ছে নাকি? তোমার এই সামান্য যন্ত্রণা আমার স্বামী হারানোর শোকের কাছে কিছুই না। আজ আমি আমার স্বামীর সামনেই চাই। এবং বলে, যারা মরতে চাও না তারা সরে দাঁড়াও, ওকে শেষ করো। এবং তখনই সৈনিকগুলো বলে ওঠে, আমরা কি করব? সে তো সেই অজেয় সৈনিক। ইয়াংখন পরিবারের তরোয়ালের সামনে কেউ টিকতে পারে না। তার মুখোমুখি হওয়া মানে নিশ্চিত মৃত্যু। এবং তখনই ম্যাডাম ইং তো আরও প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি মরতে চাও নাকি? এবং এই কথাটা বলার সাথে সাথে ম্যাডাম ইং জাদু করে কিছু মাকড়সা গ্রহণ ওই সৈনিকগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়। এবং তারা তো চিৎকার করে বলতে থাকে, হে সৈনিক, আমাদের বাঁচান, আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আমাদের বাধ্য করা হয়েছে, আমরা মরতে চাই না, আমাদের উপর থেকে এই অভিশপ্ত শিলমোহর সমস্ত সৈনিকগুলোকে উদ্ধার করে। এবং তখনই ফুগুই বলে, চলে যাওয়া বা থাকা সিদ্ধান্ত তোমাদের। এবং তখনই সৈনিকগুলো বলে, চলো পালিয়ে যাই। এবং তখনই সৈনিকগুলো ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তো ম্যাডাম ইং বলে ওঠেন, এটা কি দাংফাং পরিবারের আধ্যাত্মিক শক্তি? এবং তখনই ফুগুই বলে, এখন শুধু তুমিই বাকি আছো। ওই ছোট মাকড়সাটিকে আর বিষাক্ত করার চেষ্টা করো না, অন্যথা চাইলে তুমি লড়ে দেখতে পারো। এবং এটা বলার সাথে সাথে ফুগুই তো ম্যাডাম ইংয়ের ওপরে আক্রমণ করে দেয়। এবং ফুগুই তো এখানে ম্যাডাম ইংকে এক ঝটকাতে কাবু করে ফেলার মতো। কিন্তু ম্যাডাম ইং তো এখানে এক মুহূর্তও দাঁড়ায় না। সে তো পালিয়ে যেতে যেতে বলতে থাকে,
সৈনিক, এইবার আমি তোমাকে ছোট করে দেখেছি, কিন্তু পরের বার আমি নিশ্চিতভাবে তোমার ইয়াংফান পরিবারের চড়া মূল্য দিতে বাধ্য করব। আসলে ম্যাডাম ইং বুঝতে পেরেছেন যে ফুগুই এবং তংয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, যাকে সে ঘৃণা করে, অর্থাৎ ফুগুই। চরম বিষক্রিয়ার মধ্যে ফুগুই তার তরোয়াল নিয়ে অটল আছেন, যা দেখে শত্রুপক্ষদের সাধারণ সৈনিকেরা ভয়ে কাঁপছে। ম্যাডাম ইনের অনুসারী সৈনিকরা ফুগুইয়ের শক্তির সামনে নত স্বীকার করে তাদের প্রাণ বাঁচানোর আকুতি জানাচ্ছেন। এদিকে আবার আমাদের তংকে দেখানো হয়, সে ঝুপড়পট্টির মতো একটা ছেঁড়া করা কাপড় মাথায় দিয়ে লুকিয়ে লুকিয়ে গাছের ওর থেকে কাউকে যেন একজনকে ডাকছিল, এবং সে নাম ধরে ডাকছিল কিং চ্যান, কিং চ্যাং। এবং তখনই গাছের আড়াল থেকে একজন উত্তর দেয় আর বলে, আমার বোন। এবং তং তো তখনই বলে, জলদি এসো, জলদি। এবং তখনই আমরা দেখতে পাই গাছের আড়াল থেকে কেউ একজন বেরিয়ে আসছে, এবং এটা আর কেউই না, অর্থাৎ তংয়ের সেই মাকড়সা ভাইটি। এবং সেও এখন খুব সুন্দর, অর্থাৎ তংয়ের মতনই সে স্পিরিট পাল দিয়ে মানুষে রূপান্তরিত হয়েছে, এবং তাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। এবং তখনই তং বলে, মানুষ রূপ নেওয়ার পর তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। এবং তংও কিন্তু অনেক খুশি হয় তার ভাইকে মানুষে রূপান্তরিত হতে দেখে, এবং তং তো ভাবতেই পারছিল না তার ভাইকে মানুষ হিসেবে এত সুন্দর দেখতে লাগবে। এবং তখনই তং তার হাতে থেকে একটি পাউচ বার করে এবং তার ভাইকে দেয় আর বলে, শোনো, এটা তোমার জন্য। এইসব বছরে আমি গোপনে অনেক মূল্যবান পাথর জমিয়েছি, এগুলো সব এখানে আছে, এগুলো ভালো করে রেখো। এবং তখনই তংয়ের ভাই বলে, তুমি সত্যিই অসাধারণ দিদি। এবং তখনই তং বলে, আমার কথা শোনো, শীঘ্রই তুমি সামনে এই সোজা পথ ধরে এগিয়ে যাবে, তুমি একটি গ্রাম দেখতে পাবে, ওটা হলো হরিণ গ্রাম, যা শতগোষ্ঠীর এলাকা। তারা বিদেশিদের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। এই মূল্যবান পাথরগুলো অর্ধেক তাদের দিয়ে দিও, বাকি অর্ধেক দিয়ে নিজের জন্য ভালো খাবার কিনবে, নিজের শক্তি সঞ্চয় করো, ঠিক আছে? এবং তখনই তংয়ের ভাই বলে, তুমি কি আমার সাথে আসবে না? এবং তখনই তং বলে, আমাকে এখনো কিছু কাজ শেষ করতে হবে, কাজগুলো শেষ করেই আমি তোমাকে খুঁজে নেব। এই কথাটা শোনার পর তংয়ের ভাইয়ের তো প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে যায় আর বলে, তোমার আর কি কাজ বাকি আছে? আর বিষের অ্যান্টিডোট, তুমি কি এখনো বিষের অ্যান্টিডোট খাওনি? এবং তখনই তং বলে, আমি? হ্যাঁ। এবং তখনই তংয়ের ভাই আবার বলে, তুমি কি এটা ওই সৈনিক অর্থাৎ ফুগুইকে দিতে চাও? কিন্তু কেন? তুমি কি ভুলে গেছো কিয়েলেন্সের লোকজন আমাদের সাথে কেমন ব্যবহার করত? তারা আমাদের শুধু খেলার ছলে ব্যবহার করত, তারা সবাই মৃত্যুর যোগ্য। তখনই তং ওর ভাইকে বলে, কিং চ্যাং, জগতে যেমন খারাপ ডেমন আর মানুষ আছে, তেমনি ভালোও আছে। যদি ওই সৈনিক আমাকে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের রূপ নিতে সাহায্য না করত, তবে আমরা কিভাবে আজ এই রূপ পেতাম? এবং তখনই তংয়ের ভাই বলে, তুমি যদি অ্যান্টিডোট তাকে দিয়ে দাও তবে তোমার কি হবে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার সাথে থাকবে। এবং তখনই তং বলে, কিং চ্যাং, বাধ্য হও, জলদি ওই হরিণ গ্রামে চলে যাও, ওটা ঠিক ওই দিকে, তাড়াতাড়ি করে যাও। এবং তখনই তংয়ের ভাই বলে, তুমি না এলে আমি যাব না। এবং তং বলে, কিং চ্যাং, আমাকে কথা দাও নিজের যত্ন নিবি। এবং এই কথাটা বলার পরপরই তং এখান থেকে দৌড়ে চলে যায়, আর পেছন থেকে তংয়ের ভাই সে করুণ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এবং আমরা এদিকে আবার দেখতে পাই তং প্রচণ্ড পরিমাণে দৌড়াচ্ছিল, এবং তার দৌড়াতে দৌড়াতে রাস্তায় তো মাথা ঘুরছিল, সে কিছুই ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছিল না, তবুও সে বিষের অ্যান্টিডোটটা হাতে করে নিয়ে সে দৌড়াচ্ছিল। তং নিজেছি এবং
এবং তখনই লেডি কথাটা বলার সাথে সাথে লেডি ফেং ইয়ং তংয়ের উপরে তরবারি দিয়ে একটা আঘাত করে এবং তং তো এমনিতেই আহত ছিলই এবং এই তরবারির আঘাতটা পেয়ে সে গিয়ে ছিটকে পড়ে যায় এবং তার হাতে থাকা বিষের অ্যান্টিডোটটাও গিয়ে পাথরের উপর পড়ে এবং তং কিন্তু বিষের অ্যান্টিডোটটা কোনো মতেই হাতছাড়া করে না। সে আবারও বিষের অ্যান্টিডোটটা কুড়িয়ে নেয়, কিন্তু লেডি ফেং ইউন এসে তখনই তংয়ের হাতের উপরে পা দেয় এবং তংয়ের তো এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আর বলছিল, লেডি ফেং ইউন, এটা সত্যি বিষের অ্যান্টিডোট, আমি দুঃখিত লেডি ফেং ইউন। কিন্তু তং এখানে কিছুতেই হার মানে না। সে বিষের অ্যান্টিডোটটা নিয়ে লেডি ফেং ইউনকে আঘাত করে আবারও ছিটকে পালাতে থাকে এবং তারপরেই লেডি ফেং ইউনের সাথে তংয়ের সাথে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ শুরু হয়ে যায় এবং তখনই লেডি ফেং ইউন তংকে পিছন থেকে আঘাত করে এবং তং তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়। তারপরেও সে হার মানে না, আবারও সে পালাতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ইয়ানকোয়ান ম্যানারের কিছু সৈনিক চলে আসে এবং তারা বলে ওঠে, লেডি ফেং ইউন, এই ডেমনটি এখানে ঢুকলো কিভাবে? এবং তারপরেই লেডি ফেং ইউন সেই সৈনিকগুলোকে হুকুম দেয় যে যথেষ্ট হয়েছে, তাবিজ ব্যবহার করো। এবং তারপরেই সেই সৈনিকগুলো তাদের তাবিজ ব্যবহার করতে থাকে এবং তং যখন ছুটে পালাচ্ছিল তখনই পিছন থেকে তংকে সেই তাবিজগুলো ঘিরে ধরে এবং তং তবুও হার মানে না। তার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে সে লড়াই করছিল এবং তারপরেই তং অনেক কষ্ট করে ওই কোল্ড পুলের ভিতরে প্রবেশ করে এবং সে ওখানেই ধপ করে পড়ে যায় আর বলে, আজ এখানে যদি আমার মৃত্যুও হয় তবু আমি ইয়াং মাস্টার ফুগুইকে এই বিষের অ্যান্টিডোটটা দিয়ে যাব। এবং তখনই তং জোরে জোরে চিৎকার করতে থাকে, ইয়াং মাস্টার ফুগুই, ইয়াং মাস্টার ফুগুই বলে, আর বলে, আমি সত্যি বিষের অ্যান্টিডোট নিয়ে এসেছি, দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই প্রতিষেধক দিতে এসেছি। এবং তখনই সেখানে লেডি ফেং ইউন চলে আসেন এবং তো এখানে তংয়ের সে কোনো কথাই শুনছিল না এবং তারপরেই লেডি ফেং ইউন তার তরোয়ালটি তুলে যখন তংকে হত্যা করতেই যাবে তখনই সেখানে ফুগুইয়ের তরোয়াল এসে লেডি ফেং ইউনের তরোয়ালকে ছিটকে ফেলে দেয়। আর এটা দেখে তো লেডি ফেং ইউন প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে, বড় ভাই, তুমি এটা কেন করলে? সে আপনার এত বড় ক্ষতি করেছে, আপনি কেন এখনো তাকে রক্ষা করছেন? এবং তখনই ফুগুই বলে ওঠে, এই ব্যাপারটা আমি নিজেই মিটমাট করব, তুমি এখন আসতে পারো। এবং তখনই লেডি ফেং ইউন প্রচণ্ড রেগে যায় আর বলে, আপনার কি ভয় লাগছে না যে আমি এটা মাস্টারকে বলে দেব? এবং তখনই ফুগুই বলে, এখানে অনেক কিছুই গোপন আছে, আমাকে আগে সব কিছু পরিষ্কার করতে হবে। এবং তখনই লেডি ফেং ইউন বলেন, আমার কিছু যায় আসে না, আমি অবশ্যই মাস্টারকে এটা বলবো। এবং তখনই এখান থেকে লেডি ফেং চলে যান রেগে মেগে এবং তারপরেই তংয়ের দিকে ফুগুই তো করুণ দৃষ্টিতে তাকিয়েছিল এবং তার এই অবস্থা দেখে ফুগুইয়ের প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছিল এবং তারপরে ফুগুই তংকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে এবং এখানে এসে তং বলছিল, ইয়াং মাস্টার ফুগুই, আমি বিষের অ্যান্টিডোট এনেছি, জলদি এটা খেয়ে নিন। এবং তখনই ফুগুই বলে, তোমার মুখে ওটা কি হয়েছে? তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? এবং তখনই তং একটু আমতা আমতা করে বলে, এটা ঠিক আছে, সামান্য একটা চোট। যাই হোক, আমাদের মতো মাকড়সা মুখোদের এমনিতেই দেখতে কুৎসিত লাগে, তাই এটা তেমন গুরুতর কিছু নয়। এবং তখনই ফুগুই বলে, তোমাকে ম্যাডাম ইং এবং তার ভাই হুমকি দিয়েছিল আর সেই কারণেই তুমি আমাকে বিষ খাইয়েছিলে, তুমি সরাসরি কেন বললে না? এবং তখনই তং একটু মন খারাপ করে বলে, আপনি সব জানেন? এবং তখনই ফুগুই বলে, হ্যাঁ, তাহলে তুমি কিছু বললে না কেন? এবং তখনই তং বলে, কারণ ম্যাডাম ইং আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি আপনাকে কিছু বলি তবে তারা আমার ভাইকে মেরে ফেলবে। সব কিছু সত্ত্বেও আমি আপনাকে বিষ দিয়েছি, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ইয়াং মাস্টার ফুগুই, আগে বিষের অ্যান্টিডোটটা নিন। এই 7 অনুশোচনার বিষ যদিও আমি একমাত্রা নিয়ন্ত্রণ করেছি, তবুও এটি শরীরের জন্য ক্ষতিকর, আগে এটি জলদি নিন।
ইয়াং মাস্টার ফুগুই, আপনি জলদি খেয়ে নিন। খুব ভালো ইয়াং মাস্টার ফুগুই, শেষ পর্যন্ত আপনি বিষের অ্যান্টিডোটটি পেয়েছেন। আমি এখন আশ্বস্ত হতে পারি। এবং এটা বলার সাথে সাথেই তং তো ওখানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার কিছুক্ষণ পরেই এখানে রুমও চলে আসে। আর সে বলে, এই পিচ্চি মাকড়সা ডেমনটা সে কেন এসব করতে গেল? ফুগুই, তুমি আমাকে এত দূর থেকে শুধু এই ছোট্ট মাকড়সাটাকে ওষুধ দেওয়ার জন্য ডেকে আনলে। যদি তুমি তাকে বিষের অ্যান্টিডোট দিয়ে দাও তবে তোমার কি হবে? আমি তোমাকে বলছি 5 দিনের মধ্যেই বিষ তোমার হৃৎপিণ্ডে পৌঁছে যাবে। তুমি কি আমার কথা শুনছো? যখন তুমি আমাকে ডাকলে আমি জানতাম গুরুত্বপূর্ণ কিছু আছে। এবং ফুগুইতে এখানে রুমোর কথায় কোনো কানই দিচ্ছিল না এবং তারপরে একটু বিরক্ত হয়ে বলে, তুমি অনেক বেশি কথা বলো। এবং তখনই রুমো বলে, বলো তো কেন তুমি আমাকে আসতে বললে? এবং তখনই ফুগুই বলে, আজ রাত হলো 7ম দিন। বিষের জাদুকরী কৃমিটি এখন পূর্ণরূপে গঠিত হয়েছে। এটাই সময় একে শরীর থেকে বের করে ফেলার। এবং সেই বিষের অ্যান্টিডোটটি ফুগুই কোনো কিছু না ভেবেই সে তংকে খাইয়ে দেয় এবং তাকে খুব সুন্দর করে শুইয়ে রেখে তারা দুজনে বাইরে চলে আসে, অর্থাৎ ফুগুই আর রুমো। এবং তখনই রুমু বলে, কিন্তু এই মুহূর্তে তোমার নিঃশ্বাস এবং রক্ত প্রস্রাব বিঘ্নিত হচ্ছে। তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি? তখনই ফুগুই বলে, একদম ঠিক, আমার আধ্যাত্মিক শিরাগুলো সিল করে দাও। পুরোভাবেই বেরিয়ে পড়ে এবং ফুগুইও কিছুটা এখানে রিল্যাক্স ফিল করে এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফক্স ক্ল্যানের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ সেই ফক্স ডিমনটি। এবং তিনি বলছিলেন, মন্দকে বিনাশকারী একটি তরোয়াল মানবিক উষ্ণতায় জয়ী হয়েছে। ইয়াং কোয়ান ফুগুই একজন নগণ্য ছোট্ট ডেমনের মায়া বা আবেগের অনুভূতি হয়েছেন। যখন একজন মানুষের অনুভূতি থাকে তখন তার দুর্বলতাও থাকে। আমরা প্রতিলিপিগুলো কি বৃত্তের ভেতরে প্রস্তুত আছে? আমার প্রতিলিপিগুলো কি বৃত্তের ভিতরে প্রস্তুত আছে? এবং তখনই সেখানে থাকা ক্লোন ডেমনটি বলে ওঠে, ম্যাডাম, পেরেকগুলো পোতা হয়ে গেছে। বৃত্তের ভেতর আপনার 4 জন প্রতিলিপি তাইসুই, গুকুই, গুব্যাং এবং সিভিউ সব সময় প্রস্তুত। এবং তখনই তো ফক্স ডেমনটি জোরে জোরে হাসতে হাসতে বলে, খুব ভালো, এই সময় হয়েছে তাইসুইকে আমাদের পশ্চিম অঞ্চলে পুরনো বন্ধুর সাথে দেখা করতে পাঠানো। আসলে তং ফুগুইকে বিষ দিতে বাধ্য হয়েছিল কারণ ম্যাডাম ইং তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু ফুগুই সবকিছু জেনেও তংকে রক্ষা করে এবং তার দেওয়া বিষের অ্যান্টিডোটটি গ্রহণ করে। ফুগুইয়ের শরীরে 7 অনুশোচনার বিষ ছড়িয়ে পড়েছিল, যা 5 দিনের মধ্যে হৃৎপিণ্ডে পৌঁছে যাওয়ার কথা ছিল। এদিকে আবার সেই ফক্স ডেমন অর্থাৎ শিয়াল ডেমনটিকে দেখানো হয় এবং সেও বলছিল মানুষের আবেগকে দুর্বলতা হিসেবে দেখছে। সে ফুগুইয়ের এই মানবিকতাকে কাজে লাগিয়ে বড় কোনো ফাঁদ পাচ্ছে এবং তার 4 জন শক্তিশালী অনুচরের প্রতিলিপি কাজে লাগানোর পরিকল্পনা করছে। এবং এই দৃশ্যের সাথে সাথে এই 7 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু ড্রামা দেখছো কিন্তু কেউ ঠিকমতোভাবে কমেন্ট করছো না। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমার মনে এত ভালো লাগে কি বলবো, আরও আমাকে ড্রামা এক্সপ্লেন করতে উদ্বেগী করে তোলে। তাই বন্ধুরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু তোমাদের কাছ থেকে একটি কমেন্ট শুনতে চাই।